স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ধানের শীষের পাশাপাশি গণভোটে হাঁয়ের পক্ষে রায় দেওয়ার আহ্বান তারেক রহমানের। আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি সেই জুলাই সনদকে আমাদের সম্মান করতে হবে এবং সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হাঁয়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। জামায়াত ক্ষমতায় গেলে নারীরা সবখানে শতভাগ নিরাপদ থাকবে বললেন শফিকুর রহমান। 1 কোটি কর্মসংস্থান সৃষ্টি ও চাঁদাবাজি বন্ধ সহ 36 দফা নির্বাচনী ইশতেহার দিল এনসিপি। সারা দেশে তুঙ্গে নির্বাচনী গণসংযোগ, ভোটারদের মন জয়ে ব্যস্ত প্রার্থীরা দিচ্ছেন প্রতিশ্রুতি। এবারে বিস্তারিত। 12 ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষের পাশাপাশি গণভোটে হাঁ রায় দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ রংপুর শহরে নির্বাচনী জনসভায় এই আহ্বান জানান তিনি। বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তারেক রহমান। মার্কাকে ভোট দিব। রংপুর শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে শুক্রবার তিল ধারণের ঠাঁই নেই। দুপুর থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের অপেক্ষায় উত্তরাঞ্চলের মানুষ। সন্ধ্যার দিকে ময়দানের আশপাশেও জনতার ঢল ছড়িয়ে পড়ে। রাত 8:30টার কিছু পর সমাবেশ স্থলে আসেন তারেক রহমান। এ সময় জনতা উচ্ছ্বাসে ফেটে পড়ে। ধানের শীষের পক্ষে চলতে থাকে স্লোগান। বিএনপি চেয়ারম্যান মঞ্চে উঠে জনগণের ভালোবাসার জবাব দেন। কিছুক্ষণ পরই তারেক রহমান বক্তব্য শুরু করেন। তিনি উত্তরাঞ্চলের সমস্যার সমাধানে তিস্তা প্রকল্প সহ নানা উদ্যোগ নেয়ার আশ্বাস দেন। এই উত্তরাঞ্চল, এই রংপুর বিভাগ কখনোই ওই যে মঙ্গা পীড়িত বলে কোনোভাবেই এটা থাকতে পারে না, অনুন্নত বলে উন্নয়নের ছোঁয়া নেই বলে কোনোভাবেই এটা থাকতে পারে না। এই অবস্থার আমরা এইবারে ইনশাল্লাহ পরিবর্তন করতে পারবো আপনাদের যদি সমর্থন আমাদের সাথে থাকে। তিস্তা মহাপরিকল্পনা বলতে আমরা যা বুঝি খাল খনন, বন সংরক্ষণ সহ কর্মসংস্থান সহ যেই কাজগুলো আছে ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে সবগুলো কাজ আমরা শুরু করব। বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া হবে বলে আবারও জানান দলটির চেয়ারম্যান। কিভাবে মেগা প্রজেক্টের নাম করে মেগা দুর্নীতি করা হয়েছে, এই দুর্নীতির অবসান হতে হবে। আবু সাইদের হত্যাকারীর যেমন বিচার হতে হবে, দেশের মানুষের সম্পদ লুটপাট করে যারা বিদেশে পাচার করেছে, অর্থ পাচার করেছে, তাদেরও এই দেশে বিচার হতে হবে। এই কাজটিও যদি কেউ করতে পারে সেটাও একমাত্র বিএনপির পক্ষেই করা সম্ভব। তারেক রহমান জামায়াত ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেন। একটি দল আছে, সেই দল বিএনপি সম্পর্কে মিথ্যে কথা বলে যাচ্ছে কয়েকদিন ধরে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আজও দেখলাম তারা বলেছে তাদের 2 জন সদস্য 2001 থেকে 6 পর্যন্ত আমাদের সাথে সরকারে ছিল। তারা বলছে যে বিএনপি সময় বলে পরিস্থিতি অন্যরকম ছিল, তাদের মানুষগুলা ভালো আর আমাদের মানুষগুলা খারাপ। বিএনপি যদি খারাপ হয়ে থাকে তাহলে তারা ছিল কেন আমাদের সাথে পুরো 5 বছর? হয় এই দলটির মাথা খারাপ হয়ে গেছে অথবা নিজের নেতৃত্ব সম্পর্কে নিজেই আবল তাবল কথা বলছে। জুলাই সনদ ও শহীদ আবু সাইদের স্বপ্ন বাস্তবায়নে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন এই নেতা। যেই অধিকার ফিরানোর জন্য আবু সাইদ নিজের জীবনকে উৎসর্গ করেছে, চট্টগ্রামে ওয়াসিম নিজের জীবনকে উৎসর্গ করেছে, তাদের জীবন উৎসর্গকে মূল্যায়ন করতে হলে আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি সেই জুলাই সনদকে আমাদের সম্মান করতে হবে এবং সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হাঁয়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। তারেক রহমান আশা করেন 12 ফেব্রুয়ারির ভোটের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে।
সমতার বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে রংপুরের এই নির্বাচনী জনসভায় লাখো মানুষের কাছে ভোট চেয়েছেন বিএনপির শীর্ষ নেতৃত্ব। সকল ষড়যন্ত্র রুখে দিয়ে গণতান্ত্রিক বাংলাদেশে সকল মানুষ মর্যাদা নিয়ে বাঁচবে এমন দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন তারেক রহমান। আর উত্তরের এই জনপদের মানুষও তার কথায় উদ্বুদ্ধ হয়েছেন। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, রংপুর। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেছেন। আজ সন্ধ্যা ৬টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ায় পৌঁছে আবু সাইদের কবর জিয়ারত করেন তিনি। এ সময় আবু সাইদের বাবা মকবুল হোসেন, বড় ভাই রমজান আলী এবং বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। ২০২৪ সালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ শহীদ হওয়ার পর জুলাই গণঅভ্যুত্থান ভিন্ন মাত্রা পায়। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, তার দলকে নারীরা দেশ সেবার দায়িত্ব দিলে এর প্রতিদান দেওয়া হবে। নারীরা কর্মস্থল সহ সবখানে শতভাগ নিরাপত্তা উপভোগ করবেন। আজ ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি। যাদের কাছে দেশের জনগণ নিরাপদ নয়, তারা ক্ষমতায় গেলে চাঁদাবাজি সহ নানা অপকর্ম বেড়ে যাবে, এমনটাই মনে করেন শফিকুর রহমান। খৈয়ারা ঝর্ণা, বিজয় সিংহ দিঘি ও সুরঙ্গ পথ খ্যাত ফেনী জেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠের নির্বাচনী জনসভার মধ্য দিয়ে শুরু হলো জামায়াত সহ 11 দলীয় জোটের নির্বাচনী জনসভার তৃতীয় পর্ব, যেখানে আগামী নির্বাচনকে সামনে রেখে ঐক্য ও সাম্যের উপর ভিত্তি করে ভোট চাইলেন 11 দলীয় জোটের নেতারা। পূর্বাঞ্চলীয় জেলা ফেনীর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার সকাল 10টায় জামায়াত ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু ভোর থেকে জমায়েত হতে শুরু করেন জোটের নেতাকর্মী ও সমর্থকরা। অল্প সময়ের মধ্যেই হাজার হাজার মানুষ উপস্থিত হন। বেলা 11টার দিকে আসেন প্রধান অতিথি জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান। এ সময় নানা স্লোগানে তাকে বরণ করা হয়। বক্তব্যে তিনি বলেন, ২০২৪ সালের বন্যায় বিপর্যস্ত ফেনী ও নোয়াখালীর মানুষের পাশে যেভাবে জামায়াত ইসলামী দাঁড়িয়েছিল, সামনের দিনেও এভাবেই তাদের পাশে থাকবেন তারা। বাংলাদেশের মানুষ এখন পরিবর্তন চায়, সেই পরিবর্তনের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা কথা দিচ্ছি, জনগণের আস্থা যদি আমাদের উপর আসে, আমরা আশাবাদী আসবো ইনশাআল্লাহ। আমরা আস্থার প্রতিদান দেবো ইনশাআল্লাহ। ফেনী থেকে নোয়াখালীর মাইজদিতে জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন শফিকুর রহমান। পরে লক্ষ্মীপুরের সরকারি আদর্শ সামাত উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেন জামায়াতের আমির। তিনি জুলাই যোদ্ধাদের মর্যাদা অক্ষুণ্ণ রাখার উপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে নারীর অধিকার নিশ্চিতের কথা বলেন তিনি। আজ যুবকরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তারা কি আধিপত্যবাদের যারা দূষর তাদের পক্ষ নেবে, নাকি আধিপত্যবাদের বিরুদ্ধে যারা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে, তাদের পক্ষ নেবে। জুলাইয়ের যে চেতনা, যে আকাঙ্ক্ষা, এটা কাদের দ্বারা বাস্তবায়ন হবে তারা বুঝতে পেরেছে। মায়েরা বুঝতে পেরেছেন, বোনেরা, মেয়েরা বুঝতে পেরেছেন তাদের জীবন, ইজ্জত, সম্পদ কার কাছে নিরাপদ। সন্ধ্যায় কুমিল্লার লাকসাম স্টেডিয়ামের জনসভায় যোগ দেন জামায়াতের আমির। বলেন, সব মত ও পথের মানুষকে নিয়ে গড়া হবে আগামীর বাংলাদেশ। ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশে উন্নয়ন করা হবে ইনশাআল্লাহ। নূর আলম, দীপ্ত সংবাদ, লাকসাম, কুমিল্লা। 1 কোটি কর্মসংস্থান সৃষ্টি, চাঁদাবাজি বন্ধের প্রতিশ্রুতি এবং ভোটার হওয়ার বয়স 16 বছর করা সহ 36 দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এতে শ্রমিকদের মজুরি ঘণ্টায় কমপক্ষে 100 টাকা নির্ধারণ এবং জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের গুরুত্ব দেওয়া হয়েছে। 12 ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শুক্রবার রাজধানীর গুলশানে একটি হোটেলে ইশতেহার ঘোষণার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমাদের আজকের যে ইশতেহার, সেটাকে আমরা 12টা বিষয়ে মূলত ভাগ করেছি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এর বিভিন্ন দিক তুলে ধরেন। গুরুত্ব পেয়েছে কর্মসংস্থান সৃষ্টি, শ্রমিকদের ন্যূনতম মজুরি, চাঁদাবাজি বন্ধ এবং স্বাস্থ্য ও শিক্ষার বিষয়। আমরা জবাবদিহিতার কথা বলেছি, এই কারণে আমরা হিসাব দাও নামে একটা কর্মসূচি আমরা রাখবো, যেখানে প্রত্যেক মন্ত্রী, এমপি এবং প্রত্যেকটা বাজেট এবং প্রত্যেকটা বাৎসরিক আয় সেগুলা সেখানে থাকবে। আমরা জাতীয় ন্যূনতম মজুরি ঘন্টায় 100 টাকা এবং বাধ্যতামূলক কর্মসুরক্ষা বীমা ও পেনশন নিশ্চিত করে শ্রম আইন কঠোরভাবে বাস্তবায়নের কথা আমরা বলেছি, যাতে আমরা শ্রমিকদের যে ন্যায্য মজুরি সেটা আমরা নিশ্চিত করতে পারি। শিক্ষা সংস্কার নিয়ে আমরা
কিছু বিষয় এখানে এসেছে সময়ের কারণে হয়তো পুরাটা আসে নাই। আমরা স্বাস্থ্য খাতের কথাটা এখানে ডিটেলস এসেছে, আমি এখানে এই জন্য এটা বলতেছি না। স্বাস্থ্য এবং নারীদের বিষয়টা, জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে নাগরিকদের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিশ্চিত করার কথা বলেন তিনি। এখন তো ইশতেহারে কার্ডের রাজনীতি চলতেছে, অমুক কার্ড তমুক কার্ড। আমরা বলতেছি যে একটা ইউনিক কার্ড আমাদের দরকার, নাগরিক কার্ড, যে এখানে এনআইডি যেটা, আমরা সেটাকেই একটা নাগরিক কার্ড হিসেবে, যেখানে আমার সব ধরনের সুযোগ সুবিধা সেই একটা কার্ডের মাধ্যমে প্রত্যেকটা নাগরিক পাবে, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এনসিপির নির্বাচনী ইস্তেহারে গুরুত্ব পেয়েছে জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের বিষয়টি। আমাদের প্রথম থেকেই দুইটা দাবি ছিল, সংস্কার এবং বিচার। তো জুলাইয়ের গণহত্যা এবং গত 16 বছরের যে গণহত্যা, সেগুলোর বিচার, অনেক বিচার কার্যক্রম শুরু হয়েছে, এগুলো চলমান থাকবে এবং সেগুলোকে কিভাবে আমরা আরো সুষ্ঠুভাবে নিশ্চিত করতে পারবো, এবং যেগুলো শুরু হয় নাই সেগুলো আমরা কিভাবে নিশ্চিত করব। শরীফ ওসমান হাদি হত্যার বিচার এই সময়ে নির্বাচনের বা আমাদের একটা বড় কমিটমেন্ট। সীমান্ত হত্যা বন্ধ, আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্সা আদায় এবং শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন এনসিপির আহ্বায়ক। ভারতের সাথে আমাদের যে সীমান্ত হত্যা, বর্ডার কিলিং ইস্যু, মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। সারা দেশে নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। ভোটারদের মন জয়ে ব্যস্ত প্রার্থীরা দিচ্ছেন উন্নয়ন ও জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি। চট্টগ্রামকে আধুনিক, পরিকল্পিত ও আন্তর্জাতিক মানের নগরীতে রূপান্তরের অঙ্গীকার করে ভোটারদের কাছে ভোট চাইছেন চট্টগ্রাম 10 আসনে বিএনপির প্রার্থী সাইদ আল নোমান। শুক্রবার সকালে শহরের অলংকার মোড় থেকে সাগরিকা, জেলেপাড়া, হালিশহরের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন তিনি। আগামীতে সুন্দর বাংলাদেশ গড়তে তরুণদের সহযোগিতা চেয়েছেন সাইদ আল নোমান। দুপুরে নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রাম 11 আসনে গণসংযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, দায়বদ্ধতা ও জবাবদিহির অভাবে দেশ এখন ক্রান্তি লগ্নে। মানুষ দ্রুত নির্বাচিত সরকার চায়। মানুষ যত তাড়াতাড়ি সম্ভব তারা তাদের নির্বাচিত সংসদ সরকার চায়। অনির্বাচিত সরকার কোনোদিন দেশের মানুষের স্বার্থ পূরণ করতে পারবে না। এটা বারবার প্রমাণিত হয়েছে, গত 17 বছরে প্রমাণিত হয়েছে, গত 13 বছরেও প্রমাণিত হয়েছে। এই দায়বদ্ধতার অভাবে, জবাবদিহিতার অভাবে বাংলাদেশ আজকে এই ক্রান্তি লগ্নে উপনীত হয়েছে। ফরিদপুর 3 আসনে ধানের শীষের প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়েছেন। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট চান তিনি। জামায়াতের প্রার্থী অধ্যাপক আব্দুত তাওয়াব দাড়িপাল্লা প্রতীকের সমর্থনে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। নারায়ণগঞ্জ 5 আসনে চেয়ার মার্কার প্রার্থী সুন্নি জোট সমর্থিত সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দি দিনভর প্রচার চালিয়েছেন। নির্বাচিত হলে জনগণের পাশে থাকার আশ্বাস দেন তিনি। এই গত 17-18 মাস ইউনূস সরকার এসে এই দুর্নীতিবাদদেরকে সাথে নিয়ে 23,000 লক্ষ কোটি টাকা বাংলাদেশে এখন জনগণের উপরে বৈদেশিক ঋণ চাপিয়ে দেওয়া হয়েছে। অথচ বাংলাদেশের মধ্যে কোনো উন্নয়নের কোনো দৃশ্যমান কোনো কাজ হয় নাই। তাই এই জালিম সরকার চাচ্ছে যে আরো তার এই সকল দুর্নীতিকে পাকাপোক্ত করার জন্য ভোট মানুষের কাছে চাচ্ছে জোর করে। সকালে বাগেরহাটের মোড়লগঞ্জ পৌরসভার 9টি ওয়ার্ডে প্রচার চালিয়েছেন বাগেরহাট 4 আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল আলিম। এলাকার উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেন তিনি। বিকেলে খানজাহান আলীর মাজার ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন বাগেরহাট 2 আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী শেখ আতিয়ার রহমান। নির্বাচন ঘিরে প্রচারণায় মুখর পঞ্চগড় 1 আসন। পথসভা, উঠান বৈঠক সহ ব্যস্ত সময় পার করছেন এই আসনের বিএনপির প্রার্থী মোহাম্মদ নওশাদ জমির। যারা সনাতন ধর্মাবলম্বী আছেন তাদের অধিকারের ব্যাপারে, তাদের নিরাপত্তা নিশ্চয়তার ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি এবং তাদের সঙ্গে কথা বলছি। সবচেয়ে বড় সমস্যা পঞ্চগড়ের হচ্ছে চিকিৎসা, এবং চিকিৎসার শুধু তাই না, আমাদের এখানে আপনার যে আর্থিক অভাব, সেই কারণে চিকিৎসা ব্যাহত হয়। তো আমরা এইটার ব্যাপারে সবার সঙ্গে কথা বলছি। হবিগঞ্জ 3 আসনে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপির প্রার্থী জেকে গৌস। সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে ভোটারদের সাথে কুশল বিনিময় করে ধানের শীষে ভোট চান তিনি। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ।
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতিমুক্ত সমাজ, নাগরিক অধিকার নিশ্চিত করা সহ 12 দফা ইশতেহার নিয়ে নির্বাচনী প্রচার চালাচ্ছেন ঢাকা 12 আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী তাসলিমা আখতার। বিকেলে রাজধানীর পান্থকুঞ্জে সংক্ষিপ্ত সমাবেশ করেন তিনি। এ সময় তাসলিমা আখতার বলেন, মাথাল মার্কায় ভোট দিলে জনগণের কাছে মর্যাদার বাংলাদেশ গড়তে দায়বদ্ধ থাকবেন তিনি। উন্নত দেশ গড়তে সবাই মিলে কাজ করতে হবে। পরে মিছিল নিয়ে মগবাজার ও মধুবাগ পর্যন্ত গণসংযোগ করেন তাসলিমা আখতার। জনগণের মৌলিক অধিকারের বাংলাদেশ, গণতন্ত্রের বাংলাদেশ এবং আমাদের যে তথ্য প্রাপ্তির অধিকার, সেই অধিকারের বাংলাদেশ, আমাদের সামনে আমাদের যে লড়াই সংগ্রাম তার ইতিহাসকে ধরে রাখার বাংলাদেশ, আমাদের তরুণদেরকে, আমাদের আগামী প্রজন্মকে নতুন বাংলাদেশ উপহার দেওয়ার যে নির্বাচন, সেই নির্বাচনে আপনারা মাথাল মার্কার সাথে থাকবেন, আমাদের সবার পাশে থাকবেন, মাথাল মার্কাকে জয়যুক্ত করবেন, সেই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে 14,638 টাকা কমেছে। ফলে 22 ক্যারেট মানের প্রতি ভরির জন্য এখন গুনতে হবে 2,71,363 টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস আজ সকালে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয়। আগের দিন বৃহস্পতিবার ভরি প্রতি সর্বোচ্চ 16,213 টাকা বাড়ানো হয়। তাতে 22 ক্যারেট মানের প্রতি ভরির দাম দাঁড়ায় 2,86,000 টাকা। এই দাম ছিল দেশের ইতিহাসের সর্বোচ্চ। চলতি মাসে স্বর্ণের দাম ভরিতে বেড়েছে 61,000 টাকা। দেশের বাজারে 2023 সালের 21 জুলাই স্বর্ণের ভরি 1 লাখ টাকায় পৌঁছায়। রাজধানীর বাজারে ভরপুর মিলছে মৌসুমী সবজি। দাম নিয়েও ক্রেতার অভিযোগ নেই বললেই চলে। স্থিতিশীল রয়েছে পেঁয়াজের দাম। এছাড়া ক্রেতাকে চাল ও চিনি কিনতে হচ্ছে আগের চড়া খরচেই। রাজধানীর বাজারে এখনও সবজিতে স্বস্তি মিলছে। ক্রেতা বিক্রেতারা বলছেন, সরবরাহে ঘাটতি না থাকায় ফুলকপি, বাঁধাকপি, শিম, আলু, টমেটো সহ প্রায় সব ধরনের সবজি মিলছে 30 থেকে 60 টাকার মধ্যে। শীতের শেষ সিজন না, সব সবজির আমদানি বেশি, এখন দাম কম। লাউ 30 টাকা, 40 টাকা, কপি 30, 25, আলু 25 টাকা, সিম 20 টাকা কেজি, খাটা সিম। আমরা কোনো সবজি খাইতে চাই না। এই গাজর 50 টাকা, মটর 100 টাকা বিক্রি করি। মোটামুটি দাম কম আছে, সবজি সব সবজি আছে। ফুলকপি 30 টাকায় বড়টা পাওয়া যায়, বাঁধাকপি 30 টাকায় পাওয়া যায়, হ্যাঁ, বেগুন 30 টাকা। আগে যেরকম 100 বা 70, 80 এরকম না, এখন বিষয় হলো 40, 50 বা ভালো সবজি হলে 60 টাকা, ইয়ার বেশি নাই বাজারে। মোটামুটি এখন সবাই কিনা খাওয়ার মতো যোগ্যতা আছে। চাল, ডাল, চিনি ও তেল সহ অন্যান্য পণ্য আগের দামে স্থিতিশীল রয়েছে। ছোলা, মসুর ডাল, খেসারির ডাল, আমাদের বেসন বাঙ্গানো অ্যাঙ্গার ডাল, এগুলো মোটামুটি আছে। তবে আগের মতো অত বেশি বাড়ে না, হয়তো সামান্য দেখা গেছে কেজিতে 8 টাকা করে বাড়ছে। এটা রমজানে তো একটু চাহিদা বেশি, ওই হিসাবে একটু দাম একটু বেশি, মানে অস্বাভাবিক কিছু এখন পর্যন্ত বাড়ে না। পেঁয়াজের দাম অপরিবর্তিত থাকলেও কিছুটা বেড়েছে আদা রসুনের। পেঁয়াজের দাম মানে সেম আছে, শুধু রসুনটা 10 টাকা বাড়ছে। আগের সপ্তাহ আসলে 180 টাকা, সপ্তাহে হয়েছে 200 টাকা, 190 টাকা বেচতে আছে আর কি, 10 টাকা বাড়ছে। আর দেশি রসুন আগের দামে আছে। আদারটা মানে 180 হচ্ছিলাম, এখন বেচতে আছি 200 আর 180। না, আদারটাও 10 টাকা বাড়তি আর কি। মাছের সরবরাহ ভালো থাকায় দাম কম বলছেন বিক্রেতারা, সন্তুষ্ট ক্রেতাও। শুক্রবারে মাছের বাজারে আপনার একটু সকালে একটু বেশি থাকে, বিকাল হয়তো একটু কম থাকে আর কি। তারপরে মোটামুটি রেট ভালোই আছে, এখন আগের তুলনায় একটু কমই আছে মাছের বাজার। রেগুলারে বাজার করে থাকি আসলে, কারণ বাজারে আর কি মানে সব সময় সব রকমের রেটে মাছ থাকে না। বিশেষ করে এখন আমরা আর কি একটু সস্তা পাইতেছি মাছগুলো আর কি। চিং মাছ ছোট আছে, বড় আছে, মানে দাম আগের মতনই আছে, সে একটা বাড়ে না। কারওয়ান বাজারে খাসির মাংস বিক্রি হচ্ছে 1250 ও গরু 750 টাকায়। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক। মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়ানোর পর এবার ইরানের সময় ফুরিয়ে আসছে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেস্ট্রয়ার USS ডেলবার্ট ডি ব্ল্যাক নামে যুক্তরাষ্ট্রের আরও একটি যুদ্ধজাহাজ বৃহস্পতিবার পারস্য উপসাগরে প্রবেশের পর এই হুঁশিয়ারি দেন তিনি। এ নিয়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের সংখ্যা দাঁড়ালো 6টিতে। এর আগে ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত বলে জানান পেন্টাগন প্রধান পিট হেগসেথ। ইরান বলছে যুক্তরাষ্ট্রের যে কোনো হামলা জবাব দিতে প্রস্তুত তারা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, যুক্তরাষ্ট্রকে জোরালো প্রতিক্রিয়া জানাতে ইরানের বাহিনীর আঙুল ট্রিগারে রাখা আছে। আগামী সপ্তাহে হরমুজ প্রণালীতে গোলাবর্ষণ সহ নৌ মহড়া চালানোর ঘোষণা দিয়েছে
তেহরান। তীব্র শীতের কারণে রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন শহরে এক সপ্তাহ হামলা না করতে রাজি হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন দাবি করেন। হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প জানান, এই বিষয়ে প্রেসিডেন্ট পুতিনকে অনুরোধ করার পর তিনি সম্মতি দেন। এ সময় পুতিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এই উদ্যোগের জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ ধরনের পদক্ষেপ যুদ্ধ অবসানে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি। খেলার খবর। নারী টি-20 বিশ্বকাপের বাছাই পর্বের সুপার 6-এর ম্যাচে স্কটল্যান্ডকে 90 রানে হারিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে 5 উইকেটে 191 রান তোলে নিগার বাহিনী। জবাবে 9 উইকেটে 101 রানে থামে স্কটিশ ইনিংস। পেসার মারুফা 4 ওভারে 25 রান খরচায় নেন 3 উইকেট। বাংলাদেশের ইনিংসে অধিনায়ক নিগার সুলতানা মাত্র 35 বলে 56 রানে অপরাজিত থাকেন। গ্রুপ পর্বে 4 জয় ও সুপার 6-এ 2 জয় মিলিয়ে বিশ্বকাপ বাছাই পর্বে এ নিয়ে টানা 6 ম্যাচ জিতল বাংলাদেশের মেয়েরা। তবে এরই মধ্যে মূল পর্বের খেলা নিশ্চিত হয়েছে লাল সবুজের। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ধানের শীষের পাশাপাশি গণভোটে হাঁয়ের পক্ষে রায় দেওয়ার আহ্বান তারেক রহমানের। জামায়াত ক্ষমতায় গেলে নারীরা সবখানে শতভাগ নিরাপদ থাকবে বললেন শফিকুর রহমান। 1 কোটি কর্মসংস্থান সৃষ্টি ও চাঁদাবাজি বন্ধ সহ 36 দফা নির্বাচনী ইশতেহার দিল এনসিপি। এবং সারা দেশে তুঙ্গে নির্বাচনী গণসংযোগ, ভোটারদের মন জয়ে ব্যস্ত প্রার্থীরা দিচ্ছেন প্রতিশ্রুতি। এই ছিল এখনকার মতো। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।